মূল্যস্ফীতি বা জীবনযাপন ব্যয় বৃদ্ধি প্রসঙ্গে আমাদের সঙ্গে আলোচনার জন্য ভার্চুয়ালি যুক্ত হবেন অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর এম আবু ইউসুফ। শুরুতে আপনাকে স্বাগত জানাচ্ছি এবং আপনার কাছে আমার প্রথম প্রশ্ন যেটি থাকবে যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে সেটা আসলে কতটুকু কার্যকর বলে আপনি মনে করছেন? জি, ধন্যবাদ। আসলে আপনারা দেখবেন যে গত প্রায় ২ বছর ধরেই মূল্যস্ফীতি একটা উচ্চতার মধ্যে আছে। একটা কি অর্থনীতিতে বলা হয় যদি মূল্যস্ফীতি অনেকদিন ধরে একটা জায়গায় থাকে, তখন সেটাকে নিয়ন্ত্রণে আনাটা একটু কঠিন হয়ে যায়। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পরে দুটো যে দিক আমরা দেখতে পেয়েছি। একটি হচ্ছে যে মূল্যস্ফীতির যে ভাগ সঠিক করছেন। তথ্য বা যে পরিসংখ্যান সেটি নিয়ে এক ধরনের প্রশ্ন ছিল। তো এখন আমরা যেটুকু দেখছি সেটি হচ্ছে বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স অন্তত ইন্ডিপেন্ডেন্টলি যে তথ্যটা দিচ্ছে সেটা অনেকটা বাস্তবিক বা বাস্তবতার সাথে এটা সামঞ্জস্যপূর্ণ। অর্থাৎ ইন্ডিপেন্ডেন্টলি যে তথ্যটা আমরা পাচ্ছি সেটি আমরা মনে করি যে এটি একটি বাস্তবিক। এখন এই মূল্যস্ফীতিকে কমানোর জন্য অন্তর্বর্তীকালীন সরকার শুরু থেকেই মনিটারি পলিসি, ফিসক্যাল পলিসি আমরা দেখছি যে মনিটারি পলিসি ইন্টারেস্ট রেট বাড়িয়ে কন্ট্রাকশনারি মনিটারি পলিসি নিয়ে চেষ্টা করা হচ্ছে, যেটি অর্থনীতির যে বিধি অনুযায়ী সেটি করা হয়েছে। আরেকটি হলো যেটি হলো যে এসেনশিয়াল প্রোডাক্টের উপর আপনারা দেখেছেন যে ইম্পোর্ট ডিউটি কমিয়ে অর্থাৎ ট্যারিফ রেশনালাইজ করা হয়েছে। যেই জায়গায় আমার কাছে মনে হয়েছে যে এটার যদি ভালো সুফল পেতে হয়, যদিও আমরা দেখছি যে সম্প্রতি যে তথ্য পরিসংখ্যানটি প্রকাশিত হয়েছে বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সের ইনফ্লেশন নিয়ে, যে নভেম্বরের তুলনায় ডিসেম্বরে আমরা দেখছি কিছুটা কমেছে। হয়তো সেরকম কারণ আমি আগেই বলেছি এটি কমতে কিন্তু একটি সময় লাগবে। কিন্তু এই অল্প সময়, কারণ এই গভর্নমেন্ট ক্ষমতায় এসছে প্রায় ৪ মাসের সামান্য একটু বেশি সময় ধরে। তো এই যে সময় লাগছে বা ৫ মাস হলো, এই সময়টা হয়তো আরো কয়েক মাস হলে আমরা আশা করছি সিঙ্গেল ডিজিটে এই ইনফ্লেশনটা আসবে। যেই জায়গাটা আমার কাছে একটু মনে হয়েছে সেটা হচ্ছে ট্যারিফ কমানো বা সমন্বয় করার ফলে আপনারা জানেন যে গভর্নমেন্ট কিন্তু অনেক ধরনের রেভিনিউ লস করে। কি স্বার্থে? জনগণের স্বার্থে। কিন্তু সেটি বাস্তবে যেই সমস্ত এসেনশিয়াল প্রোডাক্টের উপর ট্যারিফ রেশনালাইজেশন করা হয়েছে, সেটি বাস্তবে তার রিফ্লেকশন হচ্ছে কিনা বা কতটুকু কমার কথা, কতটুকু কমেছে, এই মনিটরিং এর জায়গাটা আরো জোরদার করতে হবে। আর ৩ নাম্বার বিষয়টি যেটি, সেটি হচ্ছে বাজার তদারকি। আমরা এখনো দেখতে পাচ্ছি যে অর্থনৈতিক স্থিতিশীলতার পাশাপাশি কিন্তু ল অ্যান্ড এনফোর্সমেন্ট বা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যেটি আছে, তারও কিন্তু একটা স্বাভাবিক অবস্থায় থাকাটা জরুরি। যেইভাবে কাঙ্ক্ষিত পর্যায়ে থাকার কথা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, সেই জায়গায় কিন্তু আমার মনে হয় সেখানে একটু ঘাটতি আছে। পাশাপাশি বাজার তদারকি করার জন্য আমরা দেখেছি সরকারের পক্ষ থেকে স্থানীয় পর্যায়ে যে কমিটি করে দেওয়া হয়েছে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন বা অন্যদের সমন্বয়ে, কিন্তু সেই জায়গাটা আরো মানে জোরদার করতে হবে, সেটাকে ফলো আপ করতে হবে এবং সাপ্লাই চেইনের মধ্যে যে কোনো ধরনের ডিস্টরশন আছে কিনা, কোনো চাঁদাবাজি আছে কিনা বা কেউ কোনো মজুত করে রাখছে কিনা, তো সেই জায়গাটা আমার মনে হয় কিছু এসেনশিয়াল প্রোডাক্ট বাছাই করে সেগুলো সারা বছর ব্যাপী কিন্তু এটা কঠিন তদারকির মধ্যে নিয়ে আসা উচিত। অর্থাৎ ইনফ্লেশনকে যদি নিয়ন্ত্রণে আনতে হয়, তাহলে মনিটারি পলিসি, ফিসক্যাল পলিসি এবং বাজার ব্যবস্থাপনা, এই তিনটার যে সমন্বিত উদ্যোগ, সেই সমন্বিত উদ্যোগটা কিন্তু থাকতে হবে। তো আশা করছি আমরা এইটুকু অন্তত ইতিবাচক দেখছি যে ইনফ্লেশন কমার যে প্রবণতাটা সেটা কিন্তু কমছে। তো হয়তো কম পরিমাণে কমছে বা আরো কয়েক মাস গেলে, কারণ এখন শীতকালীন সবজি থেকে আরম্ভ করে যেই সাপ্লাই গুলো আছে সেগুলো বাজারে এসছে। তো আশা করছি যে হয়তো কয়েক মাসের মধ্যে এটি একটা সিঙ্গেল ডিজিটে আসবে। বিশেষ করে খাদ্য মূল্যস্ফীতি যেটা, সেটি এখনো কিন্তু ১২% উপরে। তাহলে এই খাদ্য মূল্যস্ফীতি যাতে অন্তত সিঙ্গেল ডিজিটের মধ্যে আসে সেটি যেমন করতে হবে। পাশাপাশি এখন যেহেতু একটা মৌসুম আছে, কিন্তু যখন মৌসুম থাকবে না তখনও যাতে এই মূল্যস্ফীতিটা একটা
নিয়ন্ত্রণের মধ্যে আসে, অর্থাৎ একটা সহনীয় পর্যায়ে আসে, সিঙ্গেল ডিজিটের মধ্যে আসে, সেই জায়গাটা কিন্তু আসলে আগে থেকেই করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু আমরা নেট ইম্পোর্টার কান্ট্রি, আমাদের একদিকে যেমন ডোমেস্টিক উৎপাদনটা বাড়াতে হবে, কিছু কিছু জায়গায় আমরা চাইলে কিন্তু আসলে বাড়াতেও পারি। আপনার আলুর কথা বলেন, পেঁয়াজের কথা বলেন, আমরা দেখেছি একসময় গরুর জন্য আমরা ভারতের উপর নির্ভরশীল ছিলাম, এখন আমরা নিজেরাই সেখানে কিন্তু অনেক উৎপাদন বাড়িয়েছি। তো এরকম এসেনশিয়াল যে সমস্ত প্রোডাক্টগুলো আছে, সেগুলো যদি আমরা ডোমেস্টিক যদি পলিসি সাপোর্ট দিয়ে এই ডোমেস্টিক্যালি উৎপাদনটা বাড়াতে পারি, ইম্পোর্টের উপর ডিপেন্ডেন্সিটা কমাতে পারি, সেটাও আমাদের কিন্তু পাশাপাশি দেখতে হবে। আরেকটা দেখতে হবে যে আমাদের যে ইম্পোর্টের যে সমস্ত বিষয়গুলো আছে, অর্থাৎ আমাদের সঠিক একটা এস্টিমেশন লাগবে সারা বছর ব্যাপী। আমরা যদি কিছু এসেনশিয়াল প্রোডাক্টের কত পরিমাণ আমাদের ডিমান্ড আছে, কি পরিমাণ উৎপাদন হচ্ছে, কি পরিমাণ ইম্পোর্ট করতে হবে, তো এই ডিমান্ড এস্টিমেশনটা খুব সতর্কতার সহিত করতে হবে যে সঠিকভাবে আমরা করছি কিনা। কারণ অনেক সময় আমরা দেখি আমাদের এই যে পেঁয়াজের বলেন বা আলুর বলেন, যেই পরিমাণ উৎপাদন হওয়ার কথা, সেই পরিমাণ উৎপাদন কিন্তু আমাদের যেটা পরিসংখ্যানগত দিক, সেটা কিন্তু কাগজে কলমে আমরা দেখছি সেরকম উৎপাদন হচ্ছে। আমরা যদি 25%, অনেক সময় এগুলো পেরিশেবল প্রোডাক্ট নষ্ট হচ্ছে বা বীজের জন্য রাখতে হচ্ছে, তারপরেও আমরা দেখছি যে যে পরিমাণ ইম্পোর্ট করা হচ্ছে, এই স্ট্যাটিস্টিক্সটা কিন্তু মিলে না। অর্থাৎ আমরা যতটুকু চাহিদা প্রক্ষেপণ করছি, আর যতটুকু উৎপাদন হচ্ছে, আর যতটুকু আমরা ইম্পোর্ট করছি, তার মধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে এই হিসাব নিকাশটার মধ্যে অনেক সময় দেখা যাচ্ছে যে মিলানোটা কঠিন হয়ে যাচ্ছে। জি, তো কঠিন আমার হয়ে কাছে যাচ্ছে। যেটা মনে হয়, ডিমান্ড এস্টিমেশনটা সঠিকভাবে করতে হবে, আসলে আমাদের কতটুকু ডিমান্ড দরকার। জি জি, হ্যাঁ, অনেক কিছু কঠিন হয়ে যাচ্ছে। আবার আরো বেশি কি কঠিন হবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে? এই যে এনবিআর আবার একটু কিছু পণ্যের উপর ভ্যাট বসাচ্ছে, সেটি কি আসলে কোনো পদক মানে দেখুন, আসলে যেহেতু সরকারের হাতে তার রেভিনিউ যেই পর্যায়ে, যেই মনে করেন এই কয়েক মাসে, এই অর্থ বছরে যে পরিমাণ টার্গেট ছিল, তার চেয়ে প্রায় 30-35 হাজার কোটি টাকা কিন্তু ডেফিসিট আছে। তো সরকার আসলে, আমরা অনেকদিন থেকেই বলছি যে যেখানে 80%-এর মতো আমাদের যে অ্যাসেট, সেটি হচ্ছে 10% লোকের হাতে আছে। কিন্তু আমরা যদি ডিরেক্ট ট্যাক্স এর উপর বেশি ফোকাস করি, ট্যাক্স নেটটা বাড়ানো যায়, আমি জানি এটি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, কিন্তু এই জায়গায় আসলে বেশি ফোকাস করা দরকার। আর শর্টকাট মেথড হচ্ছে এরকম ভ্যাট, যেগুলো 7.5% ছিল বা 5% ছিল, সেটাকে এখন 15% করা হয়েছে। যেটি বলা হচ্ছে যে যেই 43টা পণ্য বা সেবার উপর ভ্যাট বাড়ানো হয়েছে, তো সেইটি হয়তো একদম যারা প্রান্তিক জনগোষ্ঠী, তাদেরকে হয়তো এফেক্ট করবে না। যেটি বলা হচ্ছে, হয়তো মনে করেন এসি রেস্টুরেন্ট থেকে আরম্ভ করে যে সমস্ত পণ্যগুলোর কথা বলা হচ্ছে বা সেবাগুলোর কথা বলা হচ্ছে, সেটি হয়তো আপনার একটু অ্যাফ্লুয়েন্ট লোকজন, তারা, অথবা আমাদের যারা মিডল ক্লাস, তারা হয়তো এগুলো ব্যবহার করছে। তারপরেও আমি মনে করি যে এই যে 43টা পণ্য বা সেবার উপর হঠাৎ করে বছরের মাঝখানে যে এই ভ্যাটটাকে বাড়ানো হয়েছে, এগুলো আসলে আরেকটু আলোচনা করে করলে ভালো হতো। যদিও আমরা খেয়াল করে দেখেছি সতর্কতার সহিত যে এই 43টা পণ্য একদম সাধারণ মানুষের বা প্রান্তিক জনগোষ্ঠীর সাথে, জীবনের সাথে ওইভাবে হয়তো রিলেটেড না, কিন্তু তারপরে আমি মনে করি যে এটিও আমাদের যে মিডল ক্লাস আছে, সেই মিডল ক্লাসও কিন্তু আসলে অনেকভাবে এটার সাথে, তারাও কিন্তু যেই পরিমাণ আয় হচ্ছে আর জীবনযাত্রার ব্যয় যেরকম, সেখানেও কিন্তু তাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে। এবং কিছু মানুষ আছে, আপনি দেখবেন দারিদ্র্য সীমার হয়তো কিছুটা উপরে আছে, সে হয়তো দরিদ্র না, কিন্তু এমন একটা ভালনারেবল সিচুয়েশনে আছে যে মনে করেন কিছু একটু যখন এর যে ইনসিডেন্সটা আছে, ইনসিডেন্সের ফলে দেখা যাচ্ছে যে সামান্য একটু এই ইনসিডেন্সের বা এই ভ্যাট বাড়ানোর কারণে, কারণ আপনারা দেখেছেন যে পোশাকের উপর বাড়ানো হয়েছে, খাদ্যদ্রব্যের, বিশেষ করে যে সমস্ত মিষ্টি জাতীয় পণ্য থেকে আরম্ভ করে যে সমস্ত পণ্যগুলো আছে, যদিও বলা হচ্ছে এগুলো খুব একদম সাধারণ মানুষ ব্যবহার করছে না, তারপরে আমি মনে করি যে এগুলো হঠাৎ করে না করে একটু আলাপ আলোচনা করে যারা অংশীজন আছে তাদের সাথে আলোচনা করে এই প্রোডাক্টগুলো চিহ্নিত করা এবং বাস্তবায়নটা করা উচিত ছিল। করলে কিন্তু একটু সরকারের হাতে ভালো আসলে হবে। জি,
বিকল্প নেই, যেহেতু একদম আমরা মনে হয় বুঝতে পেরেছি আপনাকে, আপনি যে কথাগুলো বলছিলেন যে একটু আলাপ আলোচনা করলে আর একটু ভালো হতো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন অর্থনীতিবিদ অধ্যাপক এম আবু ইউসুফ। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কি কি করা যায় এবং কি কি পদক্ষেপ রয়েছে এবং কার্যকর কি কি পদক্ষেপ আরও নেওয়া যায় সে বিষয়ে আলোচনার জন্য।